আজ বিচারহীন ৩৫ দিন। বিগত ৪ দিন ধরে আমরা রাত কাটাচ্ছি অপেক্ষায়। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার আগ্রহ নিয়ে আমরা নবান্ন গেছিলাম। সেখানে কোনো রকম আলোচনা হলো না। এই আলোচনার দিকে তাকিয়েছিলাম আমরা, তাকিয়েছিলেন আপামর পশ্চিমবঙ্গবাসী। আমরা সবাই হতাশ। আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার পরের প্রেস বিবৃতিতে যা জানালেন তাতে আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী। মুখ্যমন্ত্রী বললেন তিনি সরকারি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি করতে চান। আমরাও তাই চাই, কিন্তু আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই অভয়ের বিচার এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই নিয়ে যে দাবিগুলি আমরা রেখেছি তা পরস্পর সম্পর্কিত। আর তা করতে গেলে বিচারের পথে যে পুলিশ প্রশাসনের কর্ত ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়িয়েছেন, যারা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসে স্বাস্থ্য ব্যবস্থাতে দুর্নীতির গুগুর ভাষা গড়ে তুলেছেন এতদিন ধরে, তাদের না সরিয়ে এই কাজ করা কখনোই সম্ভব নয়। এই বিষয়ে আমাদের ১, ২, ৩, ৪, ৫টি সুস্পষ্ট দাবি আছে, যা অভয়ের ন্যায় বিচারের জন্য, স্বাস্থ্যকর্মীদের, রোগী এবং তাদের পরিবার সকলের নিরাপত্তার জন্য এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সুষ্ঠু রোগী পরিষেবার জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। তাহলে আমাদের দাবিগুলো ঠিক কি? আর একবার সকলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন। আমাদের প্রথম দাবি অভয়ের ন্যায় বিচার এবং দ্রুত তদন্ত। আমরা মনে করি সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই বিষয়টি থাকায় এটি নিয়ে আমরা সমস্ত দাবি এবং আলোচনা আমরা সেই উপযুক্ত জায়গাতেই রাখব। সন্দীপ ঘোষ সহ সমস্ত স্বাস্থ্য অধিকর্তা যারা আরজি করের ঘটনাস্থল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাদের নিষ্ক্রিয়তায় আমরা সক্রিয় অংশগ্রহণেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের গভীর দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে, সেই ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যাদের জন্য আমাদের হাসপাতালগুলি এখনো নিরাপদ নয়, এদের সবাইকে WBA CCA 1971 এর আওতায় এনে ক্রিমিনাল প্রসিডিংস করে শাস্তি দিতে হবে। যে সমস্ত পুলিশ কর্তারা দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি, যার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় দুর্ঘটনাস্থলে নির্মাণের নামে ভাঙচুর হয়েছে, দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ, এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, নার্স, ডাক্তারি পড়ুয়াদের হুমকি দিয়েছে এবং তারা নীরব দর্শক থেকেছে, সেই কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা, যিনি সদ্য সন্তানহারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন, এবং ডিসিপি সেন্ট্রাল, যিনি ঘটনার তথ্য নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রের সাথে জড়িত অভিজ্ঞ, যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছেন। এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সর্বোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম, মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম, পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায়
সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই। আমরা মনে করি রোগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে। প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফস্বল থেকে ছোটখাটো অসুস্থতা নিয়ে ছুটে আসতে না হয় একদিনের কাজ বন্ধ করে। কার্যকরী রেফারেল সিস্টেম চালু করতে হবে, যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান না হতে হয়। প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে, যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেওয়া যায়। পস 2013 অনুযায়ী কলেজে কলেজে আইসিসি তৈরি করতে হবে, যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায়। 5. কলেজে ভয়ের রাজনীতি, যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্রছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে। সিদ্ধান্ত গ্রহণকারী ডিসিশন মেকিং বডি, যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও আরডি এর প্রতিনিধি রাখতে হবে। স্বচ্ছ ও সুষ্ঠু WBMC নির্বাচন করতে হবে। এর সাথে আমরা আরো দুটো বিষয়ে আলোকপাত করতে চাই। মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে, সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই, হ্যাঁ, আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি, ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি। কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো। একবার লাস্ট একবার দাদা আপনি বেরোন না, আপনি সোশ্যাল মিডিয়া ইংলিশ আর হিন্দিতে হবে। কৌশিক দা অন রেখো, আছি স্টার্ট। We, the protesting junior doctors, are extremely disheartened
with the events that happened over the last 2 to 3 days. We are on the streets for the last 34 days since the heinous act of rape and murder of our colleague Abhaya in our place of work to seek justice. We are not seasoned protesters, but we have been forced to come out on the streets and protest since we feel extremely insecure inside our hospital premises after this barbaric act on an on-duty doctor, fueled by a chain of possible conspiracy and corruption. We have put forward our 5 justified demands for our protest, all of which are extremely pertinent to seek justice for Abhaya. But time and again, even after repeated attempts to fulfill our demands, by going from door to door of various administrative heads, we didn't find a ray of hope towards justice. In this scenario, an invitation of discussion regarding the solution of this deadlock came from Nabanno, the state secretariat, and we became hopeful. We felt that an adequate representation from all medical colleges to meet our Honorable Chief Minister with our 5-point demands in a transparent manner via live telecasting is the need of the hour. In the previous email sent by the state government, there was no mention of meeting with the Honorable Chief Minister, to which we responded as well, and hence the delay occurred. All people wholeheartedly supporting our movement expected the same to happen for the sake of transparency, and more so because the movement is no longer restricted to the medical fraternity but has become a people's movement. Respecting the people's voices, we thought that a live telecast can never be an obstacle for this much awaited meeting. Yes, it's true that the mail sent by the Chief Secretary mentioned non-allowance of live streaming, but we still went there hoping that good sense prevails. With this optimism in our hearts, our representative team reached Nabanno hoping for the dissolution of this deadlock so that justice is meted out to Abhaya. Yes, we did arrive 45 minutes late, as our Honorable CM mentioned in her press release, and we are apologetic for that as well. But after spending 34 days in the protest and over 3 days of consecutive sleepless nights in the streets of Shastro Bhavan, we thought that such a delay can perhaps be forgiven. To much of our disappointment, we were informed that live telecast is absolutely non-negotiable. We didn't consider this as a point of negotiation because we thought that the people's call for live telecast is justified in the path of a transparent conversation. We thought that if all court proceedings can be live telecast, if all parliamentary discussions can be live telecast, if even the Honorable Chief Minister herself encourages live telecast of all her administrative meetings, then perhaps our request was not unjustified. Also, as we are headed towards a discussion regarding our demands of justice and not any sub judice matter, we didn't find any breach of code of law in our request for live telecast. We are also asked to keep all our electronic gadgets outside the meeting hall before entering the meeting hall, which negated any chance of video recording from our side. But much to our disappointment, this issue remained non-negotiable, unfortunately, as we waited patiently in the streets of Nabanno for 3 hours in the rain and heat, hoping for better sense to prevail. After all this, we discovered that our Honorable CM did a press release regarding this meeting, which has devastated us emotionally. We reached at her footsteps seeking justice, but a most insignificant matter of live telecast came in the way of a hopingly fruitful meeting. The meeting for which the entire nation waited eagerly had to be called off for such a small issue. Abhaya's family had handed us a great responsibility of bringing justice for their deceased daughter, but a positive step towards that could not be taken, unfortunately.
Our Honorable Chief Minister mentioned in our press release how the healthcare has collapsed due to our siege work, citing certain examples. This has made us even more disheartened. We have already mentioned in our previous press releases that all our facilities are uninterrupted, that all our senior faculties are working relentlessly to keep health cover services running, that we are merely trainees meant for learning treatment protocols, and that the healthcare of the state cannot depend on only these 3% trainee doctors. If that is the case, the question gets automatically directed to the already existing lacuna in the healthcare system, which currently holds numerous unrecruited vacancies and numerous infrastructural deficiencies at every step. This we say without any arrogance or ego. We also believe that a question on healthcare services is a direct insult on our respected senior faculties, nurses and other hospital staff. Yes, we know that our Honorable Chief Minister has waited patiently for us, but we also have been waiting for the last 34 days to seek justice. We waited patiently for this discussion to take place. We are always eager for any transparent discussion with an open mind. We are waiting even today, right till this very moment. But we are not waiting to get any chair. Nor do we have any political agenda, as has been unduly claimed by our Honorable Chief Minister. We never demanded her resignation from any of the numerous administrative posts she is holding. We respect the chair and we have full faith in that. We landed in the doorsteps of Navanno, keeping faith in that chair only. But to our great despair, our Honorable CM has labelled our plea as a political agenda, which is very baffling. Our Honorable Chief Minister has apologized to the general public for the cancellation of yesterday's meeting. We, the protesting junior doctors, believe that in addition to that, we should all apologize universally to the departed soul of Abhaya for not being able to bring her justice yet. She, who lost her life due to a possible systematic corruption and a deep-rooted conspiracy. Thank you. একটু প্রশ্ন ছিল না হিন্দি হবে कल हिंदी में बाइट दे रहे कल जब हम लोग मुख्यमंत्री जी के ऑफिस में गए थे नवन्नो, हम इस वजह से गए थे कि आज कोई डिस्कशन होगा, कोई रास्ता निकलेगा। ये जो 34 दिनों से हम सड़क पे बैठे हुए हैं और प्रोटेस्ट कर रहे हैं, इसका कोई रास्ता निकलेगा। लेकिन कल ये जो मीटिंग नहीं हो पाया, इससे हमें बहुत दुख पहुंचा है और हमें वहां पर 3 घंटे इंतजार करना पड़ा। यूं ही बाहर बैठे रहे, फिर सबने देखा कि नवन्नो का दरवाजा बंद कर दिया गया। ये कहना कि ये लाइव डिस्कशन नहीं किया जा सकता, ये मैटर सुप्रीम कोर्ट में चल रहा है, इस पर हमें ये कहना है कि सुप्रीम कोर्ट में जब लाइव ट्रांसमिशन हो सकता है तो इस डिस्कशन पर जो हमारा मुख्यमंत्री जी के साथ होने वाला था, इस पर लाइव ट्रांसमिशन क्यों नहीं। हमारे जो 5 डिमांड्स हैं, उनमें सबसे पहला डिमांड जस्टिस और अरेस्ट ऑफ द कल्प्रिट्स। उसके बाद जो दूसरा डिमांड है, उसमें सबसे पहले रेजिग्नेशन ऑफ प्रिंसिपल सेक्रेटरी, डीएमई, डीएचएस, जिन जिन लोगों ने कानून जस्टिस के लिए रुकावट पैदा की है और कानूनन बाधा डाली है, उन सबको कानूनी दायरे में लेना। उसमें कमिश्नर ऑफ पुलिस भी शामिल है। ये जो डिस्कशन था, ये तो कभी भी सब जुडिस नहीं है, इसे लाइव किया ही जा सकता था, लेकिन फिर भी इस डिस्कशन को लाइव नहीं लिया गया। उसके बाद जो हमारा अगला डिमांड इलेक्शन
और डेमोक्रेटिकली स्टूडेंट बॉडीज को फॉर्म करना, रेसिडेंट डॉक्टर एसोसिएशन और काउंसिल को फॉर्म करना, ये भी मैटर सब जुडिस में नहीं है। इसके बाद जो सिक्योरिटी का मैटर जो है वो भी सब जुडिस नहीं है, क्योंकि हम चाहते थे कि इस पर डिस्कशन लाइव हो, लेकिन लाइव नहीं किया गया। लाइव करने की वजह यही है कि क्लैरिटी रहे। जो जनता हमारे साथ इतने दिनों से जुड़ी हुई है, अपने घरों में बैठकर जुड़ी हुई है, हमारे साथ सड़कों पे जुड़ी हुई है, सुबह शाम हमारे साथ वो खड़े हैं, उनका हक बनता है। और अभया के माता पिता जो आंसू बहा रहे हैं अपनी बेटी के लिए, उनका भी हक बनता है कि डिस्कशन क्या चल रहा है वो एटलीस्ट उसको देखें और उनके दिल को तसल्ली मिले कि नहीं, मेरी बेटी को कभी ना कभी तो इंसाफ मिलेगा। लेकिन इसको सरासर इनकार करना, इससे हमें बहुत दुख है। हम हमेशा डिस्कशन के लिए रेडी हैं, हम हमेशा चाहते हैं कि डिस्कशन हो और हम किसी भी वक्त डिस्कशन के लिए तैयार हैं। हमारे अंदर कोई अहंकार नहीं है। ये जो मूवमेंट है ये किसी भी पॉलिटिकल एजेंडा के तहत नहीं है। हम ए पॉलिटिकल मूवमेंट चला रहे हैं। हमें सिर्फ एक ही चेयर का शौक है, वो जो चेयर जो हमारे ओपीडी में लगा हुआ है, जिसमें हम बैठकर पेशेंट देखना चाहते हैं, उसी चेयर पर हम जल्द से जल्द वापस जाना चाहते हैं। और इसके लिए जल्द से जल्द डिस्कशन का दरवाजा खुले ताकि सबको इंसाफ मिल सके। और जो भी ये लोग परेशान हैं, हम जो सड़कों पर बैठे हुए हैं, बारिश धूप गर्मी हर तरह से हम प्रोटेस्ट कर रहे हैं, ये जल्द से जल्द हमको जस्टिस मिले और हम जल्द से जल्द इस प्रोटेस्ट को खत्म कर सके, यही हमारा डिमांड है। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ আজকে দাবি করেছেন বাম যুব সংগঠন এবং অতি বাম সংগঠন মিলে আপনাদের আন্দোলনে গতকাল হামলার ছক কষেছিল এবং বাইরে থেকে ছেলে নিয়ে এসে হামলা করার কথা বলা হয় এবং যে কারণে বহিরাগতদের প্রবেশ গোটা এলাকায় বন্ধ করে দেওয়া উচিত। এবং এই ব্যাপার নিয়ে ইতিমধ্যে বিধাননগর কমিশনের শতপ্রণোদিত মামলা শুরু করেছে। এই সিপিএস থানায় সিসিটিভি বাড়ানো হবে, নজরদারি বাড়ানো হবে, পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে, নজরদারি না পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে, সিসিটিভি বাড়ানো হবে, শতপ্রণোদিত মামলা শুরু করেছে। বহিরাগতদের প্রবেশ নিষেধ করার কথা বলছে। প্রথমত তো এই যে আন্দোলন, এটা বাংলার মানুষের আন্দোলন। প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন। এখানে কেউ বহিরাগত নয়। এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয়। এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন। রইল বাকি একজন ব্যক্তির বিষয় যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো। আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি, সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না। আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই। আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানাই। এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই না। এরা দুজনাই তোমাদের বুদ্ধি যোগাচ্ছে, আবার এরাই হামলার ছক করছে শাসককে বিব্রত করার জন্য। আমি একটা সোজা কথা এটা বলতে চাই যে আমাদের কাছে মানুষ বাম অতি বাম রাম নয়, আমাদের কাছে বাংলার মানুষ। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন, বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাহত পরিষেবায় 29টি মূল্যবান প্রাণ হারিয়েছে। ক্ষতিপূরণ দিতে চায়। ধর্মঘটের জন্যই মারা গেছে, তিনি তাই বললেন। আমরা বহুবার আপনাদের সামনে এটা তুলে ধরতে চেষ্টা করেছি যে এই রাজ্যে 93,000 সিনিয়র ডাক্তার আছে, মাত্র 7,500 জুনিয়র ডাক্তার আছে। এইখানে যারা আন্দোলনরত ডেলি সিজওয়ার্ক করছে তারা জুনিয়র ডাক্তার। এইখানে আমাদের একটা খুব বড় প্রশ্ন তুলে ধরতে হবে যে এই পরিষেবা কি পরিষেবা, যেখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে এই পরিষেবা ভেঙে পড়ে। রাজ্য সরকারকেই জবাব দিতে হবে যে এমন পরিষেবা আপনি বানিয়েছেন যেখানে মাত্র 7,500 জুনিয়র ডক্টর যদি আন্দোলনে বসে পড়ে তাহলেই যদি পরিষেবা ভেঙে যাচ্ছে, এই পরিষেবা নিয়ে আমাদেরও মনে কোশ্চেন আসা উচিত। আর ওনাদের মনে এতদিন কেন আসেনি সেটা নিয়ে আমার মনে এখন সন্দেহ। দেশ বাঁচাও মঞ্চ নামে একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে সমীর পুততুণ্ড পূর্ণেন্দু বসু ছিলেন। 5জন পরিবারকে আনা হয়েছে। তারা বলছে রোগীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া উচিত জুনিয়র ডাক্তার। আমরা যে লড়াইয়ে নেমেছি, আজকে 35 নম্বর দিন এসছে, আমরা লড়াইয়ে নেমেছি অভয়ার বিচার চেয়ে।
35 নম্বর দিন আমরা রাস্তায় আছি। লাস্ট 4 দিন ধরে আমরা নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি, এই রাস্তায় আমরা পড়ে থাকি। আপনাদের সাথে ডেলি দেখা হয়, আপনাদের সাথে ডেলি কথাবার্তা হয়, আমরা একটা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এহেন অবস্থায় যদি আমাদের কাজের জায়গায় ফিরে যাওয়ার কোনো জায়গা করে দেওয়া হয়, যদি সেই জায়গাটাকে সেভ করে দেওয়া হয়, আমরা কাজে ফিরে যেতে চাই এক্ষুনি। যেই মুহূর্তে ওই জায়গাটাকে সেভ করে দেওয়া হবে, আমরা সেই মুহূর্তে আমাদের 5খানা দাবি ফুলফিল হলেই আমরা কাজে শুরু। আপনাদের রাষ্ট্রপতিকে চিঠি লেখা নিয়ে সেটাকে কটাক্ষ করা হয়েছে, কেউ কি রিপ্লাই করেছে? রিপ্লাই এসেছে না, এখনো কোনো রিপ্লাই। সেটা আপনারা কিভাবে দেখছেন? আমরা একটা অ্যাপিল পাঠিয়েছিলাম, সেটা রিপ্লাই কোনো অপেক্ষাকৃত ব্যাপার নয়। আমরা একটা অ্যাপিল পাঠিয়েছিলাম, এটা কোনো এমন মেল নয় যেটা আমরা রিপ্লাই চেয়ে পাঠিয়েছি। আপনাদের রাষ্ট্রপতিকে চিঠি লেখা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস। সেখানে বলা হয়েছে যে তার মানে আপনারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন না, আর রাষ্ট্রপতিকে চিঠি লিখতে গেলে হাতরাও, উন্নাও, বদলাপুর নিয়েও চিঠি লিখতে হবে। আমি একটা খুব সোজা ব্যাপার এখানে বলতে চাই যে রাষ্ট্রপতি এই মানে আমাদের সিস্টেমে রাষ্ট্রপতিকে যে কেউ চিঠি লিখতে পারে, যে কোনো আবেদন করে লিখতে পারে। রাষ্ট্রপতিকে চিঠি লেখা মানে সুপ্রিম কোর্টকে অবমাননা করা নয় বা বিশ্বাস করা নয়। আর দ্বিতীয়ত অবিশ্বাস করা নয়। দ্বিতীয়ত এটা জানতে হবে বা এটা বুঝতে হবে যে আমরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনোভাবেই কোনো জিনিসে অবিশ্বাস করিনি। যে ন্যারেটিভটা বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে আমরা নাকি অবমাননা করেছি, না, আমরা অবমাননা কোনোভাবেই সুপ্রিম কোর্টের করিনি। আমরা বলেছিলাম সুপ্রিম কোর্ট আমাদের প্রতি একটা অবজারভেশন দিয়েছে, নির্দেশিকা একটা অবজারভেশন দিয়েছে যে বিকেল 5টার মধ্যে যদি ওরা কাজে ফেরে, ওরা কাজে কখন ফিরতে পারবে, যদি রাজ্য সরকার উমুক সেফটি মেজার্স নিলে তবে ওরা বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে পারবে। যদি না ফেরে তাহলে স্টেট মেশিনারি আমাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারে। প্রথমত তো আমি একটা কথা বলে দিই, যে ডিরেকশনগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল যে তোমরা এইগুলো করো যাতে হাসপাতালগুলো সুরক্ষিত হয়, তার মধ্যে একটাও সেদিন বিকেল 5টা অবধি তো পূর্ণ হয়নি, এখনো অবধি পূর্ণ হয়নি। তো কাজে কোথা থেকে মানে কিভাবে ফেরা হবে, আমি মানে ওটা সুপ্রিম কোর্টের অবমাননা কিভাবে হচ্ছে এটা আমার জানা নেই। দ্বিতীয়ত যে কথাটা বারবার উঠে আসছে যে অ্যাকশন, তো আমরা সত্যি বলছি, আমরা ন্যায়ের দাবিতে এখানে দাঁড়িয়ে আছি। আমরা 35 দিন ধরে দাঁড়িয়ে আছি, 4 দিন ধরে রাস্তায় বসে আছি। এর আগেও লালবাজারে আমরা মানে কাছাকাছি 36 ঘন্টা 48 ঘন্টা মতন রাস্তায় বসেছিলাম। যদি সত্যি মনে হয় যে আমাদের দাবি অন্যায্য, আমাদের ওপর অ্যাকশন যদি নিতে চায় তাহলে নিক। আরেকটা কথা বলছি যে বিজেপি পার্টি অফিসে জুনিয়র ডাক্তাররা কেন গিয়েছিলেন, ছবি প্রকাশ করে বলা হচ্ছে যে বিজেপি পার্টি অফিসে যে দলীয় কার্যালয় সেখানে আমি একটা এবং আরেকটা বাক্য বলছেন যে নন পলিটিক্যাল মানে কি তৃণমূল কংগ্রেসের বিরোধীদের বসাস্থল, কারণ নকশাল নেতারা, বাম নেতারা এই অবস্থান মঞ্চে ঢুকছেন, বিজেপি নেত্রীরা গিয়ে বসে আছেন, উত্তর কলকাতার বিজেপি সংগঠনের নেতৃত্ব গিয়ে জল বিলি করছেন। আমি এটার উত্তর দিতে চাই, এটা খুব সুন্দরভাবে দিতে চাই। এই স্বাস্থ্য ভবনটা আজকে এখানে তৈরি হয়নি, আর বিজেপির পার্টি অফিসটাও আজকে এখানে তৈরি হয়নি। আজ থেকে 30 দিন আগে আমার জানা ছিল না আমাকে এখানে এসে বসতে হবে। আজ থেকে 15 দিন আগেও আমার জানা ছিল না আমাকে এখানে এসে বসতে হবে। আজকে সকালবেলাও আমার জানা ছিল না যে আজকে এরকম একটা বৃষ্টি হবে। না, ওয়েদার ফোরকাস্ট দেখে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে বৃষ্টি হতে পারে, কিন্তু এরকম একটা বৃষ্টি হবে, ঝড় হবে। আরে একটা ছাদের তলায় গিয়ে যদি আমি দাঁড়াতে চাই, মানে সেখানেও রং দেখে নিতে হবে। আমার খুব অসুবিধে হচ্ছে, আমার খুব অসুবিধে একটা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে যে যেখানে বাইরে এত বড় একটা ঝড় বৃষ্টির পরিবেশ, যেখানে ত্রিপল ছিঁড়ে উড়ে যাচ্ছে, আন্দোলনরত ডাক্তাররা মাটি কামড়ে পড়ে আছে, সেখানে যখন কিছু লোকজন থাকতে না পেরে একটা যে কোনো ছাদের তলায় গিয়ে দাঁড়িয়েছে, এরা সেই ছাদটাকেও রঙিয়ে দিচ্ছে। এরা সেই রাজনীতির কোথায় চলে গেছে, এরা রাজনীতির কোন অতল প্রাঙ্গণে গিয়ে মিশেছে, এদের কোনো ইয়ে নেই। কেন বিজেপি পার্টি অফিসের ভেতরের বাথরুম চিকিৎসকদের একাংশ তারা ইউজ করে? আমি একদম সোজা সাপটা ভাবে বলতে চাই, আমাদের আন্দোলনকারী আমরা স্বাস্থ্য ভবনের ওয়াশরুম খুলে দিলেও ইউজ করব, নবদিগন্তর ভবনেরও ওয়াশরুম খুলে দিলে ইউজ করব। এখানে করেছি অলরেডি, বায়ো টয়লেট এখানে আমরা লাগিয়েছি, কিন্তু এত ভিড়, এত মানুষ, মানে কি বলতে চাইছে, মানে এবার কি আমরা ওয়াশরুমও ইউজ করে ছেড়ে দেবো? মানে কি সেটার মতো রাজনীতি দেখবে? মানে কি চাইছে এটা কি?
শাসক দলের মুখপাত্র একটা টুইট করছেন, টুইট করে বলছেন যে এখানে যারা ভাব পোস্ট করে এক্সপোজ করছেন, এখানে যারা আসছেন তারা বহিরাগত। পরক্ষণে পুলিশের তরফে সক্রিয় হয়ে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা হচ্ছে। সত্যি হয় তোমরা বাধা দেবে? আমি একটা সোজা কথা বলছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, এই আন্দোলনটাকে চালাচ্ছি, আমাদের লুকানোর কিচ্ছু নেই, আমাদের লুকানোর কিচ্ছু নেই। যদি সিসিটিভি লাগিয়ে আমাদেরকে প্রোটেকশন দিতে চায় তো এখানে দিক প্লাস হাসপাতালগুলোতে দিক। আর সব থেকে বড় ব্যাপার শুধু সিসিটিভি লাগিয়ে না দিক, ওই সিসিটিভির ফুটেজগুলো যারা মনিটর করছে তাদেরকে ঠিকঠাক ভাবে চুজ করুক। সিসিটিভি ফুটেজ মনিটরিং এর লোকজন যেন এরকম না বেরোয় যে দরকার পড়লে সেই সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেবে। একটা প্রশ্ন রয়েছে, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এই বিজেপি অফিসে যাওয়া নিয়ে একটা অনুসন্ধান করছে, এই অফিস থেকে তাকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলছেন আপনাদের যে স্লোগান উঠছে সেটা থেকেই বোঝা যাচ্ছে এটা সাধারণের আন্দোলন নয়, বাম অতিবাম ঢুকে পড়েছে আন্দোলন। আমি একই কথা আরে বাবা স্লোগান, আমি একটা খুব সোজা সাপটা ভাবে কথা বলতে চাই। আন্দোলনে স্লোগান একটা ভেতর থেকে আসে, একটা অন্তরের ডাক। মানুষ স্লোগান কখন দেয়? আমি রাস্তায় নেমে প্রতিদিন আন্দোলন করি না, আমি একজন ডাক্তার। আমি স্লোগান কখন দেই? যখন আমার ভেতর থেকে স্লোগানটা আসে আমি তখনই দিই। বারবার সব জিনিসের রাজনীতি খোঁজার কোনো মানে হয়? এটা নিয়ে আমরা উত্তর দিয়ে দিয়েছি।